দূর হয়ে যাবে। এটা কি তোমার কথা রহিম ভাই? হ্যাঁ, আমি মাস্টার বাবুর কাছে শিখেছি। মিথ্যা মিথ্যা! আমার যন্ত্রণার অবসান ঘটাতে পারে একমাত্র এই মহা ঔষধি। না, না রে ভাই, তুমি 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 আর মদ খেয়ে নাও। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও রহিম। কেন খাবি? খেয়ে নাও। আমি 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 তোমাকে তোমাকে আমি নরম গ্রামে দেবে না? দেখি দাও কিনা। এই নাও তুমি। খোলা আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আমি কি সত্যি জেগে আছি না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি? আমার ছেলে কিনা ঈশ্বর, এই জঘন্য দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে। আমি পারি না, কোনো কৈফিয়তই তুই আমাকে ভোলাতে পারবি না। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি, সব শুনে দেখেছি। পরাজয় পরাজয়, আমার এতদিন শিক্ষা দীক্ষা সব ব্যর্থ হয়ে গেল। বাবা আমি চুপ, আমাকে তুই বাবা বলে ডাকবি না। আমি তোর বাবা নই, আমার ছেলে। তুই এত বড় অন্যায় করতে পারতিস না। তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা, আমার চোখের সামনে তুই বেরিয়ে যা। মাস্টার মশাই, না মাস্টার মশাই, এমন কথা বলবেন না। ওর ভাইকে এত বড় শাস্তি দেবেন না মাস্টার মশাই। ও যে ছেলে মানুষ, একটু ভুল করে ফেলেছে। এবারের মতো ওর ভাইকে আপনি ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করতে বলছো রহিম? মানুষ তো ভুল করে মাস্টার মশাই। না রহিম না, এত বড় ভুলের ক্ষমা নেই। হ্যাঁ, ওকে শাস্তি পেতেই হবে। বাবা বলছি তো, তোর মুখাই বাবা ডাক শুনতে চাই না। তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমি জানবো অয়ন নামের যে ছেলেটি ছিল সে অ্যাক্সিডেন্টে মারা। আমার একটা কথা শুনো বাবা। না, কোনো কথা শুনবো না। এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। মাস্টার বাবু, বাবা বেশ, আমি চলেই যাচ্ছি। এই কুলাঙ্গার তোমার সন্তানের পরিচয় নিয়ে আজ কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না বাবা। তবে যাওয়ার সময় একটা কথা বলে দিয়ে মাস্টার বাবু, মানুষের মতো
আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও যদি পারো আমাকে ক্ষমা করো রহিম শেখ। ভাই আর বাবাকে তুমি আমার অভাব বুঝতে দিও না। আমি তো খারাপ হয়ে গেছি, তাই এই স্বর্গপুরীতে আমার আর ঠাঁই হলো না, ঠাঁই হলো না। মাস্টার বাবু, মাস্টার বাবু, ভাইজি আপনি কি করবেন মাস্টার বাবু? 20 গাছটাকে আমি মূলচ্ছেদ করলাম। মাস্টার বাবু আমার মুখের দিকে তাকে কি দেখছো রহিম? যাকে আমি থেকে মানুষ করেছি তাকে তাড়িয়ে দিচ্ছি বলে? না না আমি কাঁদিনি, না আমি কাঁদিনি। আমার মুখে মাস্টার বাবু ওই হতভাগার জন্য আমার চোখে এক ফোঁটা জল নেই। মাস্টার বাবু রহিম, তোমার খুব লেগেছে না রহিম? না না আমার কিছু হয়নি মাস্টার বাবু। তুমি বিশ্বাস করো রহিম, সব কিছু যে এত তাড়াতাড়ি ঘটে যাবে আমি কিছুতেই ভাবতে পারিনি। ওই হতভাগাকে আমি ক্ষমা করলেও আমি কি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। আমি মাস্টার বাবু, মাস্টার বাবু না, মাস্টার বাবু বলো, না, তোমারই হাত না মাস্টার বাবু না, না বলে না মাস্টার বাবু, মাস্টার বাবু মুখে আগুন জ্বলে দিয়েছে। মুখে আগুন জ্বলে দিয়ে চলেই গেল। সেদিন নয় শরীর এটা কেন এই ঝিলকে মারছে? আরে তো কেন এই পাহাড়ি ঝর্ণা? কিন্তু কিন্তু কোথায় গেল? কোথায় গেল মেয়েটা? আমি যে আমার যত সর্বস্ব ওর পায়ে ডালি দেব, বিনিময়ে সুখী আছে। আপনার বুকে ধরা দেবে কেমন? ঠিক তাই। সে কি আসলে আমি ওকে মেয়েটাকে চেনেন না জানেন না অথচ ভালোবেসে ফেললেন? কথা বলবো, বলুন। মেয়েটা না আমার এই তাই নাকি? তাহলে আর দেরি করবেন না, ওই প্রেমের ঠাকুরের নাম নিয়ে ঝুলে পড়ুন। আরে আমি তো তাই চাই। তারাও ঘুমাই। কি হলো কি তোমার? চোখের পলক করতে না পড়তে মেয়েটা যে কোথায় উধাও হয়ে আর খুঁজে পাচ্ছি। আশ্চর্য, প্রেম জমে ওঠার আগেই প্রেমিকার উধাও। ফেটে যাচ্ছে গো, দুঃখে দুঃখ হরিণের বুকটা
আচ্ছা ডেঞ্জারাস মেয়ে তো। এইভাবে মানুষকে কেউ খুন করে? খুব ভয় পেয়েছেন মনে হচ্ছে। আরে মশাই, আমি সে খুনের কথা বলছি না, বলছি আপনার ওই পছন্দের মেয়েটা প্রেমের ছুরি দিয়ে আপনাকে খুন করেছে। তাই বলো? আমি তো ভাবলাম ঠাকুর ভক্ত দেখছি। হবে না, ওই অধমের প্রতি ঠাকুরের কিন্তু শুধু দুঃখ একটা, বউটা অসুখে 6 মাস বিছানায় পড়ে আর এদিকে আমার উপবাসী যৌব। না আমি যাই, ওদিকে গিয়ে একটু দেখি যদি এই কাজ দেখা পাই। কিন্তু আয়রন চেস্টের চাবিটা ঠিক রেখেছেন তো? চাবি আরে আকাশ থেকে বললেন যে, এমন ভাব দেখাচ্ছেন যেন আপনি কিছুই জানেন না। একটু আগে বউবাজারে একটা দোকান থেকে আয়রন চেস্টের ডুপ্লিকেট চাবি করিয়েছেন। আপনি এই কথাটা অস্বীকার করতে পারেন? এ মানে এই চাবিটা কার? মধুপুর গায়ে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আপনি গ্রাম থেকে শহরে এসেছেন। আচ্ছা, আমাকে এত ভয় পাওয়ার কি আছে? আমি বাঘ না ভাল্লুক? আসলে আমি হলাম বাবা মায়ের বকাটে ছেলে, কাজের থেকে অকাজ করে বেড়ায়। তাই বাবা আমাকে ত্যায্য পুত্র করেছে। আপনিও এ কথা বলছেন? যাকে যা, এই নিন। আপনি বোধহয় খেয়াল করেননি, আপনার এই পকেট থেকে এই ছবিটা পড়ে গিয়েছিল। আমি একেবারে ভুলে গিয়েছিলাম অম্লান বাবার ছবিটা তার বাড়িতে পৌঁছে দিতে হবে। দেখলেন তো, একটু আগে আপনিও আমাকে অপদার্থ বলছিলেন, অথচ আমি আপনার কত বড় উপকার করলাম। তুমি না আপনি? না না, থাক, আপনাকে আর ডিস্টার্ব করবো না। তাছাড়া আর সারাদিন পেটে কিছু পড়েনি। যাই দেখি কিছু একটা ধান্দা করা যায় কিনা। বলি, আবার দেখা হবে। মেয়েটাকে দেখার পর থেকে আমার মাথা কেমন গোলমাল হয়ে যাচ্ছে। কিন্তু কোথায় গেল মেয়েটা? আরে ওই তো ওদের মাথায় দাঁড়িয়ে কাকে যেন ওই আমি যাই তারা দাঁড়ান চক্রবর্তী হোসেন, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? তোমার দরকার দরকার আছে বই কি, কারণ এটা আমার এলাকা আর আমি এই এলাকার রাজা। এই রাজা তো জানে, ও সব বুঝি না বাবা। আমি যাই না, আমার কথার উত্তর না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। তুমি বুঝতেই পারছো না। ওই আবার কোথায় চলে গেল? কে চলে গেল? আমার প্রেমিকা। প্রেমিকা? এই বয়সে আপনার প্রেমিকা? তুমি হাসতেই তো হাসতেই
তোমার আর কি, তুমি জোয়ান ছেলে, চাইলে তোমার পিছনে কত নেই করে, আর তুমি তাদের নিয়ে চুপ করুন। নিজেকে দিয়ে পৃথিবীর সব মানুষকে আপনি বিচার করবেন না। মেয়েরা কারোর বোন, কারোর বউ, কারোর মাও হতে পারে। এটা আপনার মতো কামান্ডা পুরুষেরা বুঝবে না আর বুঝতে চায়ও না। কি বলবে? আমি আপনি যা ঠিক তাই বলেছেন। আপনার মতো মুখোশ পড়া মহাত্মাদের আমি হাড়ে হাড়ে চিনি। টাকা আছে বলে আপনারা অসহায় মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে কামনার নখের আঁচড়ে তাদের সারা শরীর ক্ষত বিক্ষত করতে খুব মজা পান, তাই না? কি বলতে চাইছো তুমি? আপনার টাকা আছে বলে জোর করে মা মনদের ইজ্জত নিতে আপনাদের মুখে আপনাদের একটুও বাঁধে না। তুমি আমাকে আপনি আসলে একটা অমানুষ ছাড়া আর কিছুই নয়। তাই মানুষের দুঃখ বেদনা আপনার অন্তরে কোনোদিন স্পর্শ করবে না। থামো থামো থামো, বেশ বাজে কথা শোনা আমার নেই, আমি যাই। আরে দাঁড়ান দাঁড়ান, যাই বললে কি আর যাওয়া যায় নাকি? যাওয়ার আগে আমার পাওনাটা মিটিয়ে দিয়ে যান। বললাম না আমি এই এলাকার রাজা, সবকিছু হারিয়ে এখন আমি এই এলাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। দিন মালকড়ি যা আছে বার করে দিন। তাই বলে তুমি সহজ সরল কথাটা বুঝতে পারছেন না বুঝি? স্বেচ্ছায় টাকা দেবেন নাকি জোর করে? তোমার সাহসটা কম না? টাকা কি ওই খারাপ কিছু নাকি? বলে এই দেশে কি আর আইন বলে কিছু নেই? আইন আইন শুধু ওই কথার কথা। তাই দেশের প্রথম শ্রেণীর নাগরিকরা প্রতি মুহূর্তে আইন ভাঙলেও তাদের নাগাল পায় না। দিন দিন আর দেরি করবেন না। না না, আমি পুলিশ ডাকবো। পুলিশ থেকে কোনো লাভ হবে না, কারণ পুলিশে আপনার ডাকে কোনোদিন আসবে না। আমার কাছে একটা খবরদার, একদম মিথ্যা কথা বলবেন না। এটা কি দেখতে পাচ্ছেন তো? ওরে বাবা রে, ওদিকে নয়, এদিকে এদিকে। টাকাটা দিন দিন। নাহলে চালিয়ে দিলাম। বাবা যান, এবার আপনি বাড়ি যান। আর হ্যাঁ, টাকাগুলোর কথা যখন মনে পড়বে নিজেকে এই বলে সান্ত্বনা দেবেন যে কোনো মহৎ কাজে টাকাগুলো ব্যয় করেছেন। তারাও মই আমি যাই। কথা বলবো বাবাজি। কি কথা বলুন? ওই সব টাকাগুলো কি তুমি তবে রে! টাকা টাকা টাকা, আজ আমার হাতে অনেক টাকা, অথচ এই টাকার জন্য ও সেই দিনটার কথা মনে পড়লে আজও আমি যেন কেমন একটা হয়ে যাই। গরিবের বাঁচতে চাও কি গরিবের মস্ত বড় অপরাধ? সেই অপরাধে এই অনার্স গ্রাজুয়েট দীপক চৌধুরী আজ একটাই এই গরিব পরিণত সমাজ শাসন সংসার তথা রাষ্ট্র। আজ আমার একটাই পরিচয়, আমি সমাজ বিরোধী গুন্ডা। না না না, আপনারা বিশ্বাস করুন, আমি চাইনি, কিন্তু সমাজ
জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। আমি আমি তোমার তোমার খুব দুঃখ তাই না? না না আমি বোকা মেয়ে কোথাকার, কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি জানো, তুমি কাঁদলে না আমার আমার খুব কষ্ট। আপনি আপনি একটু দাঁড়ান জ্যাঠামশাই, আমি আপনার ওষুধটা নিয়ে আসি। ওষুধ? হ্যাঁ হ্যাঁ, তুমি তো রোজ রোজ আমাকে ওষুধ খাও। আচ্ছা, তুমি ওষুধ খাও কেন বলো তো? সে আপনি বুঝবেন না জ্যাঠামশাই। ঠিক তো, আমি পাগল ছাগল মানুষ, আমি আর কি করে বুঝবো? হ্যাঁ, তুমি তো তোমার স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলেছ, এটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। জ্যাঠামশাই আপনি আমি আগের থেকে অনেক ভালো হয়ে গেছি রে মা। সত্যি জ্যাঠামশাই সত্যি? হ্যাঁ, আমি অনেক ভালো হয়ে গেছি, কিন্তু চুপ, ওরা এখনই শুনতে পাবে, তাহলে আবার ওরা আমাকে ইনজেকশন দিয়ে পাগল করে। তাই আমি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমি পাগলের অভিনয় করে যাব। জ্যাঠামশাই আশীর্বাদ করি মা, তুমি রাজরানী হও। এই দেখো আবার কাঁদছো। এর আগে এ বাড়ির কেউ আমাকে আশীর্বাদ করেনি জ্যাঠামশাই, আজ প্রথম আপনি আমাকে আশীর্বাদ করলেন, তাই তাই আনন্দে আমার চোখে জল চলে এসেছে জ্যাঠামশাই। বুঝেছি মা, বুঝেছি, তোমার দুঃখ আমি বুঝি। জানো জানো মা, তোমার হাতের রান্না খাবার আমার খেতে খুব ভালো লাগে। তুমি তুমি আমাকে খাওয়াবে মা? বেশ তো, আজ আমি আপনাকে না না না, এখনো সময় আসেনি, আরো কিছুদিন আমাকে অপেক্ষা করতে হবে। আর আমি এক মুহূর্তে অপেক্ষা করতে রাজি নই। আজই আমি একই, তুমি ঘর থেকে বাইরে এসেছো। আসবো না? দেখছো না আকাশে মেঘ করেছে, এখনই বৃষ্টি নামবে। তাতে তোমার কি? বাড়ি ওই চাতক পাখিরা ফটিক জল বলে তারা আর্তনাদ করছে। কতদিন পরে তাদের তৃষ্ণা নিবারণ হবে। কি আনন্দ, কি আনন্দ!
ঘরের ভিতরে যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি তবে জেনে রাখো এই মহাপ্রলয় হতে আর বেশি দেরি নেই। এই দেখছো ওই বট গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ভাবছে কোনদিন কেউ ওর স্পর্শ করতে পারবে, কিন্তু জানে না গাছটা মহাপ্রলয়ের পর ওর কোনো অস্তিত্ব থাকবে না, ও চিরতরে ধ্বংস হয়ে যাবে। কি বলছো তুমি? হয়ে যাবে। নিষ্ঠুর ওই রঙ্গজেয় ছলনার আশ্রয় নিয়ে নিজের সাম্রাজ্য রক্ষা করতে পারবে। আর বিশাল মুঘল সাম্রাজ্য এই তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক তেমনি তোমার ওই সুখের সংসার বালির বাঁধের মতো ভেঙে চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। যত সব পাগল। আগের কাজটা আমি আগে করি, তারপর তোমাকে শেষ করে দেব। কি হলো, এত ভয় কেন? এই মজুমদার বাড়ির বউ হয়ে এসেছো তুমি, ভীরুতা তোমার স্বভাব পায় না। আপনি মানে তোমার বিশ্বাসের উপযুক্ত পুরস্কার আমি দেব, তবে আদর্শ এই বম্বে থেকে ফিরতে আরো 2-4 দিন দেরি আছে। আর সেই সুযোগে তোমাকে আমি ওই বড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বাবা, এসব কি বলছেন আপনি? সহজ কথাটা এই জামাইবাবু চান না তুমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকো। এই, আমি ঠিক বলছি তো জামাইবাবু? You are right. আজই ওকে এতখানি নির্দয় আপনি হবেন না। পুত্রবধূ বলে যদি স্বীকার না করে, তাহলে জানবো সেটা আমার দুর্ভাগ্য। আমার এই দুর্ভাগ্য নিয়ে আমি আপনাকে কোনোদিন আমি কোনো দাবি করব না। শুধু দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দিন বাবা। কিসের অধিকারে থাকবে তুমি? তা তো জানি না, শুধু এইটুকু জানি মেয়েদের কাছে স্বামীর ঘরই স্বর্গ। আমাকে এই স্বর্গ থেকে তাড়িয়ে দেবেন না। না, এ বাড়িতে তোমার ঠাঁই হবে না। কোথায় যাব আমি স্বামীর ঘর ছেড়ে? এই রাস্তায় গিয়ে দাঁড়াবে। তোমার যেমন আছে একটা স্বামী গেলে না অনেক স্বামী পেতে যাবে। আর এই মধুরবীরা না তোমার এই চারপাশে না গুড়গুড়ি গুড়গুড় গুড়গুড় করে করবে। গুরুজনে এসব আপনি কি বলছেন? এসব কথা শোনাও যে আমার মা আমি আপনার পায়ে ধরে বিরতি করছি বাবা। এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবেন শুধু জিয়ের অধিকার নিয়ে এই বাড়িতে থাকতে দিন। আমি আপনাদের সবার এটা খাবার কুড়িয়ে খাবো বাবা। তুমি কি এখন পাথর হয়ে গেলে? কেন? আমি তো রেডি। দেখতে পাচ্ছ না এই মেয়েটার কত কষ্ট? তাই ওর কষ্ট লাঘব করতে মুছে দাও ওর শীতের ভেঙে দাও ওর হাতের। না বললে শুনবে কে? না জগল হয়েছে। না না, আমি হিন্দু ঘরের মেয়ে। স্বামীর মঙ্গল কাউরে যে সিঁদুর আমি সিঁথিতে পড়েছি
সেই সিঁদুর মুছে দেবেন না, ভেঙে দেবেন না এই অতির চিহ্ন হাতের শাখা। আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদের শাখা সিঁদুর নিয়ে আমাকে বাঁচতে দিন। নতুন করে বাঁচবে, আর সেই জন্যই তো হবে না 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 শীতের সিঁদুর। ভেঙে দিলাম শেষ করে দাও, আমার শেষ করে দাও। এই দুঃসহ জীবন নিয়ে আমি আর কি দেখছো? ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আর আপনাদের কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তবে তবে যাবার আগে একটা কথা আমি আপনাদের বলে যাচ্ছি। আজ আজ আমার প্রতি আপনারা যে অবিচার করলে তার শাস্তি আপনাদের একদিন পেতেই হবে। সীতার চোখের জলে ধ্বংস হয়েছিল রাক্ষস, আর মহাসতী দ্রৌপদীর লাঞ্ছনায় শেষ হয়েছিল অজয় গৌরব খুন। আর আজ আমার এই বুক ফাটা দীর্ঘশ্বাসে আপনাদের ইমানত ভেঙে কান কান হয়ে যাবে, কান কান। অভিশাপ দিয়ে গেল। তাই শোনো আমরা এমন করে হোক, সে আপনাকে বলতে হবে না জামাই বাবু। সব ব্যবস্থা করে রেখে বুঝেছো? বাইরে না আমার লোক তৈরি আছে, কিন্তু খুব সাবধান, আদর্শ যেন না জানতে পারে। হ্যাঁ, আমাদের নিজেদের নিখুঁত ভাবে অভিনয় করে যেতে হবে, যে আদর্শকে বোঝাতে হবে এই বৌমার সঙ্গে চলে যাও। বুঝলে, স্বেচ্ছায় চলে যাবে। তুমি এখনো না ছিঁড়ে আমার, তুমি আমাকে চিনতে পারলে না? ও আজ আমার না কি আনন্দই হয়েছে, আদর্শ বম্বে থেকে ফিরে এসেছে। তোর প্রাণ পাখিরা খাসা খুলে উড়ে গেছে। আর ওদিকে বলবে কাকে বুকে ছুঁয়ে ধরে না। শুধু কি তাই, আরে আয়রন সিস্টেম নকল চাবিটা না আমার পকেটে এসে জামাই বাবু অনেক টাকা, এখন শুধু সুযোগের অপেক্ষায়। কে কে আপনি? আমি কলকাতা থেকে আসছি, আমাকে আপনি চিনবেন না। কলকাতা থেকে? আপনার বন্ধু রমেশ বাবু আমাকে পাঠিয়েছে। রমেশ? বন্দর এলাকায় আমার একটা ছোটখাটো চোরা কারবার আছে, আর সেই সূত্রে রমেশ বাবু আমাকে পাঠিয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না। আপনি বুঝি আমাকে বিশ্বাস করতে পারছেন না? অবশ্য দোষ আপনার নয়, মানুষের বিশ্বাস করে আমি অনেক ঠকেছি। আরে তা ঠিক নয়, আসলে আমি ভাবছি আমি কিন্তু আপনার সঙ্গে কাজ করতে চাই। হ্যাঁ, কি কাজ? অম্লান বাবু,
পৃথিবীর সব মানুষই বেঈমান নয়। মানুষের চেয়ে বড় শত্রু যেমন কেউ নেই, আর তেমনি মিত্রও কেউ নেই। আমাকে বিশ্বাস করুন, আপনি ঠকবেন না। রমেশ যখন পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই। কি হলো অম্লান বাবু, এত কি ভাবছেন? না মানে কলকাতা থেকে আমি ছুটে এসেছি আপনার একটু অনুগ্রহ পাওয়ার আশায়। এখন আপনি যদি আমাকে ফিরিয়ে দেন। কিন্তু রমেশ তোমাকে পাঠিয়েছে, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ চান? এই দেখুন রমেশবাবুর হাতের লেখা চিঠি। ইউরেকা, ইউরেকা! আমি ঠিক এখনো একজন মানুষ খুঁজছিলাম। রমেশ যে আমার কত বড় উপকার করেছে না। চলুন বাইরের ঘরে গিয়ে বসা যাক, হ্যাঁ চলুন, ওখানেই সব আলোচনা করা যাবে। চলুন চলুন। আরে দেখো দেখো, একেবারে ফর্দ মিলে না তোমার পুজো সব বাজার আমি করে এনেছি। আরে আর কাল শুক্রবার, আরে সারাদিন উপোস করে থেকে আর তুমি ঠাকুরের পুজো করবে। আর তাই আজকে আমি তাই তো আরে বৌদিমণি সাড়া দিচ্ছে না কেন? বৌদিমণি, বৌদিমণি, আরে ও বৌদিমণি, বৌদিমণি, আমি মানে কি রে, কি লুকোচ্ছিস? না না, ও কিছু না, ও কিছু না। আচ্ছা রাখো রে, তুই কি মনে করিস তোর বৌদিমণিকে আমি ভালোবাসি না? হ্যাঁ, আজ হঠাৎ এ কথা কেন কর্তা বাবু? তোর বৌদিমণি বোঝায় তোকে বাজারে পাঠিয়েছে। পুজোর বাজারে কি আমাদের সবার সঙ্গে এইভাবে প্রতারণা করা যাবে যে আমি কিছুতেই ভাবতে পারছি না। আমার কথা নয়, ছেড়ে দিলাম, কিন্তু তুই তাকে প্রাণের চেয়ে কেউ ভালোবাসিস। সে কিনা কি হয়েছে, কি হয়েছে কর্তা বাবু? বৌদিমণি মানে বৌদিমণি কি করেছে? তোর বৌদিমণি তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? আমি তাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথায় দেখা পাইনি। না না, এ হতে পারে না, এ হতে পারে না। কি হলো না করি সে সে আপনি বুঝবেন না কর্তা বাবু, সে আপনি বুঝবেন না। কি করে বুঝবেন? আপনি যে শুধু টাকাই চিনেছে, মানুষের জীবনের মূল্য আপনার কাছে নেই। আমি আগে যা সন্দেহ করেছিলাম তাই আজ সত্যের পরিণত হলো। ওই কদিন ধরে কাল বেচাটা বড় ডাকাডাকি করছিল, আর তখনই ভেবেছিলাম একটা কিছু অঘটন ঘটতে চলেছে। এত তাড়াতাড়ি যে সেটা ঘটে যাবে। বাজে বকিস না, শোন, বৌমা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। না 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 না, এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে।
যে লক্ষ্মী প্রতিমা নিজেকে পুড়িয়ে সংসারে সুগন্ধ দান করতে চেয়েছিল, সে কিনা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যেতে পারে না। আপনি আপনি নিশ্চয় তাকে চলে যেতে বাধ্য করেছেন। খবরদার, আর একবার ওই কথা উচ্চারণ করলে আমিও তোকে কর্তাবাবু, কর্তাবাবু, আপনি আমাকে চাকরের মতো থাকবে। পায়ের জুতো পায়ে শোভা পায়। আপনি আপনি ঠিকই বলেছেন। সত্যি তো, আমি এবারই চাকরের মুখে বড় বড় কথা শোভা পায় না। তার শুধু একটাই পরিচয়, সে চাকর, সে যে চাকর। মল্লিকা, এ কি বাবা? রাখো হরিদা, কি হয়েছে তোমরা এভাবে? আর মল্লিকা কোথায়? মল্লিকা, দেখি আদর্শ, কি ব্যাপার? তুমি আজই বোম্বে থেকে ফিরে পড়লে? হ্যাঁ বাবা, ওখানকার কাজ মিটিয়ে আমি দুদিন আগে চলে এলাম। দাদাবাবু, তুমি কি হয়েছে রাখো হরিদা? তুমি এভাবে কাঁদছো কেন? আমার ব্যথা, আমার বুকটা ফেটে চৌচুর হয়ে যাচ্ছে, তবু অসত্য অস্বীকার করা যায় না। কি বলছেন বাবা? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি এখন বিশ্রাম করো, পরে আমি তোমাকে সব বলবো। না বাবা, আমি এখন সব কিছু শুনতে চাই। বাড়িতে এমন ঘটনা ঘটে গেছে, তার জন্য রাখো হরিদার চোখে জল। আর আপনি মল্লিকা কোথায়? সেই পাপিয়সীর নাম তুমি আমার মুখে আর এলো না। কি বলছেন বাবা? মল্লিকা আমার স্ত্রী? হ্যাঁ, মল্লিকা তোমাকে স্ত্রী, আর আমি তাকে পুত্রবধূ বলে কাছে টেনে নিয়েছিলাম, কিন্তু সে এই একটা ছেলের সঙ্গে ভালোবাসা করে দূরে পালিয়ে চলে গেল। কি বললে? সে চলে গেছে? সে তোমাকে কোনোদিন ভালোবাসে না, ভালোবেসেছে শুধু ঐশ্বর্যকে। একটা পরপুরুষের ছেলের সঙ্গে সে এ বাড়ি ছেড়ে চলে গেছে। না বাবা, না 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 না, মিথ্যে, সব মিথ্যে। আমি বিশ্বাস করি না। রাখো হরিদা, তুমি চুপ করে আছো কেন? বলো বলো, তোমার বৌদি বলে। বাবু, আমি পাগল হয়ে যাব রাখো হরিদা, আমি পাগল হয়ে যাব। আমার পায়ের তলার মাটি কাঁপছে, মাথার উপর আকাশটা বুঝি ভেঙে পড়বে। আমার অন্তর উজাড় করা ভালোবাসার বিনিময়ে সে আমাকে, আমি যে তাকে যথা সর্বস্ব দিয়ে সুখী রাখতে চেয়েছিলাম। তুমি চুপ করো, তুমি চুপ করো দাদাবাবু, তুমি চুপ করো। আমার মনের মধ্যে কি যে ভয়ঙ্কর ঝড় উঠেছে, আমি তা বলে বোঝাতে পারবো না রাখো হরিদা। মল্লিকা বিশ্বাসঘাতিনী, সে আমাকে ভালোবাসার অভিনয় করত। ও না না, আমি এখনই যাব। আমি গিয়ে তার কাছে জিজ্ঞাসা করব
কোথায় পাবে তুমি তাকে? সে যেখানে থাকুক তাকে আমি খুঁজে বার করবই, তার সঙ্গে আমাকে দেখাই করতেই হবে। আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে সে যদি সত্যি সুখী হয় হোক, আমি তার সুখের পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। আমি তাকে শুধু একটা কথা বলবো, কেন আমার জীবনটাকে শুধু মরুময় করে দিল, ভেঙে দিল আমার স্বপ্নের খেলাঘর। দাদাবাবু, শোনো, না, তার মানে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কর্তা বাবু। চলে যাবি? আমি এই সংসারে অনেক কিছু দেখেছি, আর নতুন করে আমার দেখার কিছু নেই কর্তা বাবু, আর কিছু দেখার নেই। আমার সব দেখা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। রাখরি চলে গেল, যাবে আর কোথায়? দুদিন পরে আবার ওকে এই বাড়িতে ফিরে আসতে হবে। মল্লিকা, কে কে তুমি? কাকে চাই? আগে আমি মল্লিকার দাদা। কি চাই এখানে? কিচ্ছু না, আপনি মল্লিকাকে একবার ডেকে দিন না। আমি তাকে না, তার সঙ্গে তোমার দেখা হবে না। দেখা হবে না? আমি যে তার দাদা, সে আমার ছোট বোন। কতদিন হতভাগিনীর মুখটা দেখেনি। এ জীবনে আর হয়তো কোনোদিন দেখা হবে না। বিরক্ত করো না, যাও বলছি, তার দেখা হবে না। না 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 না, আপনি এতখানি নিষ্ঠুর হবেন না। আপনি বিশ্বাস করুন, আমি গরিব আত্মীয় বলে অর্থ সাহায্য নিতে আসিনি। শুধু হতভাগিনী একবার চোখে দেখা দেখতে চলে যাব। তুমি এখান থেকে যাবে কি না? খাট ধাপকে দিয়ে বাড়ি থেকে বের করবে। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। মেশমশাই, বেশি কথা বলা আমি পছন্দ করি না। আমার সময়ের অনেক দাম আছে। সে তো বটেই। আপনি হলেন একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি। দেশের সাধারণ মানুষের কথা ভেবে, দুর্দশার কথা ভেবে মাঠে ময়দানে বক্তৃতা দেন। অথচ আপনারই ঘরে এক হতভাগ্য দাদা এক হতভাগিনী বোনকে দেখতে এলে তাকে আপনি দূর করে তাড়িয়ে দিয়ে, সত্যি আপনার তুলনা নেই। বাহ, শোনো, তুমি আমাকে বিদ্রোহ করছো? তোমার তো সাহস কম না? দুঃসাহস তো আমি কিছুই দেখাইনি, শুধু যা সত্যি তাই বলেছি। আমি জানতে চাই, তুমি এখান থেকে যাবে না? নিশ্চয়ই যাব, কারণ এটা তো আপনার বাড়ি। আপনার আদেশ মানতে আমি বাধ্য। তবে যাবার সময় আপনাকে একটা কথা বলে যাই, একদিন সব হারিয়ে আপনার পথের ধুলোয় নেমে আসতে হবে। আর সেদিন অনুশোচনার দগ্ধ হয়ে, মর্মে উপলব্ধি হয়ে, মানুষকে ঘৃণা করার পরিণাম কি ভয়ানক কঠিন। উপদেশ দিয়ে গেল। কারোর উপদেশের ধার ছেড়ে খায় না। পতন আমার কোনোদিন হবে না, কোনোদিন হবে না।
ঠিক জায়গায় এসে কিন্তু কিন্তু সেদিন এখনো বাড়ি আসছে না। ওর জন্য তো আমার বুকের ভিতরটা কেমন কেমন তারা ব্রহ্মময়ী ভাগো আমার কান্নার কান্না। কি হলো চক্রবর্তী মশাই, এই হঠাৎ আমাদের এই মেচ্ছ পাড়ায় কেন? কি যে বলি আমি তোদের কত ভালোবাসি। তাই নাকি? আর আমাদের এত ভালোবাসার কারণটা কি জানতে পারি? তুই বুঝবি না রে, তোদের কথা ভেবে ভেবে না। যাকে এখন তোর কথা বল। আর আমার কথা আর কি বলবো? কেন তোর ওই সুখ দুঃখের কথা? আজ আজ তোমার কি হয়েছে বলুন তো? এ হঠাৎ এত ভালো ভালো কথা আমাকে শোনাচ্ছেন, আর নিশ্চয়ই কোনো কুমদলম নিয়ে এসেছেন। তুই চিনতে পারবি না রে রহি, আজও তুই আমার চিনতে পারবি না। সত্যি তুই খুব ভালো রে, তোর প্রতি না আমার আশীর্বাদ করি না। কে হলো হাসি? আর আপনার কথা শুনে না হেসে পারলাম কই? আরে শিয়ালে যদি বলে আমি ধূর্ত নই, আরে মানুষ কি তাই বিশ্বাস করতে হবে? বল বল, তোর যা খুশি তাই বল, আমি এই কিচ্ছু মনে করি। আমি তো জানি আমি তোর ভালো করতে চাই। আরে সাজি বলছো? হ্যাঁ, আমাকে তুমি ভালো করতে চান? তবে আর বলছি কি, আমার কথা মতো না কাজ করলে আমি তো অনেক টাকা দেব। আরে সাজ বলছেন? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি তোকে রাজা করে দেব। ওরে ফকির থেকে রাজা, ইয়ে যে আমি ভাবতে পারছি না। তুই রাজা হতে চাস না? এই 100 বাচ্চাই। আরে বলুন বলুন আমার কি করতে হবে? কাছে আয়, কাছে আয় বলছি। বলুন। ওই নিজামের ভাগিনে সেদিনা আমার খুব মনে লেগেছে। মুখে যদি না আমার ঘরে এনে দিতে পারি তোকে আমি অনেক টাকা দেব। আরে আমার কি কথা, আজ রাত্রে আমি কিন্তু আমি ভাবছি আরে কি ভাবছিস? সেদিনা যদি রাজি না হয়, না না তোমার কোনো চিন্তা করতে হয় না। আর সেদিনা যদি এই রাজি না হয়, আমি তাকে এই দড়ি দিয়ে বেঁধে আমি তোমার কাছে এনে দেব। রহিম যে এক কথায় রাজি হয়ে যাবে আমি ভাবতে আমার যে কি আনন্দ হচ্ছে। সেরিনা আমার প্রিয় তোমায় সেরিনা, ওকে বুকে জড়িয়ে ধরে বলবো আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি।
দেবো। এ কি রে, রহিম, তোর হাতে দড়ি কেন? বুঝতে পারছেন না? বুঝতে পারবো না বাবা, সেদিন আর রাজি হয়নি বলে তুই তাকে এই দড়ি দিয়ে দেখে। সেরিনাকে না রে বুড়ো, এই দড়ি দিয়ে আমি তোমাকে বলে যাব। এই পুরো শোয়ার কি জানো, যেন কেউ এই গ্রামে পছন্দ না করি। আমাকে ছেড়ে দেবো, আমি আর কখনো আসবো না। আজ ওই সেরিনাকে তোমার মা বলে ডাকতে হবে, আর সেই সঙ্গে তোমাকে দেখি ওই পাড়ার সবাইকে আমি দেখিয়ে বলে দেবো, এই তোমার মতন হ্যাংলা কুকুরকে কেউ যেন কোনোদিন প্রশ্রয় না দেয়। এসো এসো বলছি, এসো এসো। পারিনি, ওই জানোয়ারটার হাত থেকে আমি নিজেকে বাঁচাতে পারিনি। দুদিন ধরে ওই জানোয়ারটা আমাকে নিয়ে, না না, আমি আর বাঁচতে চাই না। আমার এই পাপ দেহ নিয়ে আমি এক মুহূর্ত আর বাঁচতে চাই না। বাঁচতে যে তোমাকে হবেই না রে। আর তুমি না বাঁচলে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আবার তুই এসেছিস জানো? আসবো না মানে? আমার ঘরে আমি আসবো না তাই কখনো হয়? এই যে ওই মেয়েপাড়ার ঘরগুলো দেখতে পাচ্ছ না, ওরে আসল মালিক আমি। বুঝেছি না জানোয়ার, আমি বুঝেছি। না না, তুমি এখন কিছুই বুঝতে পারো, তবে আমি এক্ষুনি তোমাকে বুঝিয়ে দেবো। শোনো না, আমি শুনবো না, আমি তোর কোনো কথাই শুনবো না রে শয়তান। শুনতে তো তোমাকে হবেই না। আর আমার আসল পরিচয় তো তুমি পেয়েছো। কথাই নিজের ভালো যদি চাও, আমার এই প্রতিটি আদেশ না অক্ষরে অক্ষরে পালন করো। না, ওরে জানোয়ার, ওরে বর্বর, তুই আবার আমার কি ভালো করবি? একটা অসহায় নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে তার ইচ্ছার বিরুদ্ধে, ও ঈশ্বর, সেই মুহূর্তে আমার মৃত্যু কেন হলো না? তুই আসছিস না? করোনা বলো, দিদির আশা পূর্ণ হয়েছে। তোমার হয়তো মনে নেই সুন্দরী, একদিন তোমার রূপে আমি মুগ্ধ হই না, তোমাকে আমি প্রেম নিবেদন করেছিলাম। সেদিন তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে। সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, তোমার ওই জীবন সমুদ্রে না তাই খুশির আনন্দ না আমি আর কিছু গোপন করতে পারছি না। তোর এই খুশির আনন্দ আর বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। মাথার উপরে ভগবান আছে, তার ন্যায় বিচারে তোকে শাস্তি পেতেই হবে, শাস্তি পেতেই হবে। শাস্তি? ভগবান! ওইসব না কবির গল্প না, তোমার কথায় মনে নেই? আরে ভগবান বলে কিছুই নেই। যাক, এবার কাজের কথায় আসে।
বাইরে আমার খদ্দেরের লাই লেগে গেছে, তারা মুখের উপর টাকা ছুড়ে দিয়ে তোমার যৌবন সমর্থন সাঁতার কাটতে চায়। হ্যাঁ, আর এটাই সত্যি নাহলে আর এই সত্যকে অস্বীকার করার কোনো তোমার উপায় নেই। আমি না রোজ আসবো, আরে কণিকা মল্লিকার কাছ থেকে না পারবি না রে শয়তান, পারবি না, আমি মরবো তবু। কোথায় যাচ্ছ? বাইরে আমার লোক আছে, অতএব পালাবার সব বন্ধ। তোমার অনেক আর প্রয়োজন। বেরিয়ে যা, বেরিয়ে যা জানোয়ার, আমার চোখের সামনে থেকে তুই বেরিয়ে যা। যাচ্ছি যাচ্ছি, আর আবার আসবো, দেখা হবে। হ্যাঁ, টাকাগুলো না যত্ন করে রেখে এমন চলি। তবে হ্যাঁ, টাকাগুলো আমার চাই। আসি কই দিন কই ভগবান, হতভাগিনী মল্লিকার অদৃষ্টে তুমি এই লিখেছিলে। পারছি না ঠাকুর, আমি আর পারছি না, এই দুর্বিষহ জীবন আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। তুমি একদম কাঁদবে না, আমি কারোর কান্না সহ্য করতে পারি না। হাসো বলছি, হাসো, প্রাণ ভরে হাসো, আমি দু নয়ন ভরে দেব। কি চান আপনি? অনেক কিছু। আমার এই মরুময় জীবনে ক্ষণিকের শান্তি পেতে। চুপ করুন, আপনার বলে লজ্জা কি কিচ্ছু নেই? লজ্জা? কিসের লজ্জা? তুমি বোধহয় জানো না, এ যুগের মানুষের সবই আছে, শুধু ওই লজ্জা শব্দটুকুই বাদ। তাছাড়া লজ্জাকে যদি মনের মধ্যে পুষে রাখতাম, আমি নির্লজ্জের মতো এই মেয়ে পরে ছুটে আসতে পারতাম না। কেন এসেছে? তুমি জানো না, আপনারা আপনারা পুরুষেরা কি সবাই একই ধাতুতে গড়া? অসহায় মেয়েদের উপর। থামলে কেন বলো? তোমার মুখের কথা শুনতে আমার খুব ভালো লাগছে। তোমাকে দেখে অনেকদিন আগে হারিয়ে যাওয়া একটা মুখ আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। আপনি সেই মুখ, সেই চোখ, আমি তোমাকে। খবরদার আমার সামনে আর আসবে না। আমি টাকা দেব, অনেক টাকা দেব। চাই না, চাই না টাকা। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি আমার চোখের সামনে থেকে। ও আবার পরাজয়, দীপক চৌধুরীকে আবার পরাজয় স্বীকার করতে হবে। না না, আমি কিছুতেই পরাজয় স্বীকার করব না, কিছুতেই না। কি বলছেন আপনি? পারো না, পারো না তুমি আমাকে একটিবার দাদা বলে ডাকতে? জানো, আমারও একটা বোন ছিল, ঠিক ঠিক তোমারই মতো। হঠাৎ একদিন আমার কঠিন অসুখ হলো, আমাকে সেই অসুখের হাত থেকে বাঁচাতে সে চাকরি নিয়েছিল। তারপর সে যে কোথায় হারিয়ে গেল, আজ আমি তাকে পেলাম না। তুমি বিশ্বাস করো, আমি মাঝে মাঝে পতিতা পল্লীতে ছুটে আসি, আমার জৈবিক খুঁজে চরিতার্থ করতে নয়, আমার সেই হতভাগিনী বোনকে খুঁজতে।
ডাক না, ডাক, একটি বার দাদা বলে ডাক না। আমি মনে করব আমার সেই হারিয়ে যাওয়া বোন চন্দনা আমাকে দাদা দাদা বলে ডাকছে। দাদা দাদা এই তো তুই হতভাগ্য দীপক চৌধুরীকে দাদা বলে ডেকেছিস। আহ, শান্তি, পরম শান্তি। আমাকে তুই যখন দাদা বলে ডেকেছিস আর তোর কোনো ভয় নেই রে বোন। এই পাপ পুরী থেকে আমি তোকে উদ্ধার করবই। ঠিক বলেছো, তুমি প্রকৃত মানুষ বলে একথা বলতে পারছো দীপক। আজ পৃথিবীতে যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, তখন তুমি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছো। কিন্তু শুধু দুঃখ একটাই, আজও তুমি নিজেকে চিনতে পারলে না দীপক, চিনতে পারলে না। আমি যে একেবারে খারাপ হয়ে গেছি কাজেই। না না দীপক, তুচ্ছ অভিমান বুকে নিয়ে তুমি নিজেকে শেষ করে দিও না। আমি জানি তোমার বুকের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে, তাই বলে তুমি। আপনি কে মশাই বলুন তো? আমার অন্তরের গোপন ব্যথা আপনি জানলেন কেমন করে? আমাকে যে জানতেই হবে। আমি যে কতদিন তোমার সঙ্গে। কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? আপনি আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার অচেনা নই। আপনি মানে? আরে তুমি আমাদের সেই পড়ার রিক্সাওয়ালা না? এই তো তুমি ঠিক চিনেছো দীপক, ঠিক চিনেছো। তবে সেটা আমার আসল পরিচয় নয়। আমি হলাম আইবি অফিসার অরুণ মল্লিক। সে কি? তুমি মানে আপনি? ভাগ্যদেশে অন্ধকার জগতে ছিটকে পড়লেও মানবিকা তোমার লুপ্ত হয়ে যায়নি দীপক। তাই তুমি নিজে কেঁদে দিন দুঃখী অনাথ আতুরের মুখে হাসি ফুটিয়ে দিয়েছো। আর আমি পরাণ রিক্সাওয়ালা সেজে তোমাকে অন্ধকার থেকে আলোর জগতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। কারণ আমি চাই তুমি সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচো। কি বলছেন স্যার? আমাকে কথা দাও দীপক, তুমি এই অন্ধকারের পথ চিরতরে ত্যাগ করবে। আপনি বুঝতে পারছেন না স্যার, আমি ভালো হতে চাই না। এই সমাজ আমাকে ভালো হতে দেবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাদেরকে মুখ কিনায় মুখ ঘুরিয়ে নেবে। না না, আমি যে সহ্য করতে পারবো না। তোমার কোনো ভয় নেই দীপক, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু তার আগে যে শয়তানের ষড়যন্ত্রে তুমি ঘর ছাড়তে বাধ্য হয়েছো, সেই ঘৃণ্য ষড়যন্ত্রকারীকে আমি উচিত শিক্ষা দেবই। দীপক, এই মল্লিকা দেবীর রক্ষার দায়িত্ব আমি তোমাকে দিলাম। আমি ঠিক সময়ে আবার আসবো, আবার তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে স্যার, আপনি আপনাকে কথা দিচ্ছি, আমার এই দেহে প্রাণ থাকতে আমার বোনকে কে স্পর্শ করতে পারবে না। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম দীপক। আমি যাই। ওই শয়তানের শয়তানি খেলা যতদিন না ভঙ্গ করতে পারছি, আমার মন শান্তি নেই। গুড বাই। দাদা আমি তো দাদা, বোন হারিয়ে আমি আমার বোনকে ফিরে পেয়েছি। আর আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। দাদা তুমি দূরে দাঁড়িয়ে রইলি কেন বোন? আয় বোন, আমার কাছে আয়। দাদা বোন, তুই আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন, তুই আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন।
না, আমার আমার পা দুটো ক্লান্ত হয়ে আসছে, একটু বিশ্রাম না, বিশ্রাম নেওয়ার অবকাশ আমার নেই। মল্লিকাকে আমার খুঁজে বের করতেই হবে। তার মুখের শেষ কথা না শোনা পর্যন্ত আমার শান্তি নেই, আমার শান্তি নেই। তুমি পাবে না দাদা বাবু, শান্তি তুমি আর এ জীবনে পাবে না। তুমি তুমি একথা বলছো হরি কাকা? আমাকেই তো বলতে হবে। এই কদিনের চিন্তায় চিন্তায় তোমার শরীরের অবস্থাটা কি হয়েছে তুমি দেখেছো? তোমাকে যা চেনাই যাচ্ছে না দাদা বাবু। কিন্তু কিন্তু সে আমাকে ঠিক চিনতেই পারবে, আর পারবে নাই বা কেন? তার জন্য আজ আমার এই করুণ অবস্থা। আমার জীবন মরুদ্যানে সে যে এমনি করে মরুভূমি তপ্ত বালুকায় ছুড়ে দেবে, এ আমি স্বপ্নে ভাবিনি। চলে গেল, আহ আমার বুকটা চলে গেল। বেদনার ঘূর্ণবার্তে পড়ে থাকা আজ আমি সহায় সম্বলীন মানুষ। দাদা বাবু, দাদা বাবু, তুমিও শেষে বৌদিমণিকে ভুল বুঝলে। তুমি তো বৌদিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলে। হ্যাঁ, তার জন্য এই আমার করুণ অবস্থা আজ আমার। আর তার এই ভুলে আমার আজ এই জীবনটা ছারকার হয়ে গেল। না না দাদা বাবু, না। বৌদিমণিকে আর যে যাই ভাবু, তুমি অন্তত তাকে খারাপ ভেবো না। আমি 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 ভালো করে বলতে পারি, বৌদিমণির চরিত্রে কোনো কলঙ্ক নেই, কোনো কলঙ্ক নেই। বৌদিমণিকে আমি চিনি, আমি জানি। আর আমার আমার সেই চেনা জানার মধ্যে এতটুকু ভুল নেই। তাই তাই তোমাকে আমি বলছি, বৌদিমণিকে ভুল বোঝে তুমি নিজেকে ছোট করো না। রাখো হরিদা, আমি সত্য মিথ্যা যাচাই না করে তুমি ওই কর্তা বাবুর মুখের কথাটাই বড় করে দেখলে, আর আর সে যে তোমার স্ত্রী, অগ্নিনারায়ণ সাক্ষী রেখে তুমি তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলে। তার মুখের কথা তুমি শুনবে না। রাখো হরিদা, আর তুমি যদি তার মুখের কথা না শোনো, তাহলে তাহলে আমি জানবো তুমি একটা নিষ্ঠুর। চল না। সহ্য করতে পারছি না। আমি খুঁজবো আমি বৌদিমণিকে খুঁজবো। এই তোমাদের বাড়ির চাকরিতে ইস্তফা দিয়ে আমি এই কদিনে হন্যে কুকুরের মতো বৌদিমণিকে আমি খুঁজে বেড়াচ্ছি। হতভাগিনী মেয়েটা না আমাকে, তাই আমি ঠিক করেছি ওই হতভাগিনী স্বামীর ঘরে ঠাঁই না হলেও আমি তাকে কন্যাস্ত্রে আমার এই কুড়ে ঘরে ঠাঁই দেব, কুড়ে ঘরে ঠাঁই দেব। এই আমি বলে গেলাম, আমি বলে গেলাম। শোনো, আমাকে ভুল বুঝে চলে গেল। আমি ওকে কেমন করে বোঝাবো? না না, আমি আর কাউকে কিছু বোঝাতে চাই না। মল্লিকাকে আমার খুঁজে বের করতেই হবে। কিন্তু কোন পাঠ ধরে গেলে আমি মল্লিকাকে খুঁজে পাবো?
কেউ কি নেই? কেউ কি নেই? আমি আমাকে বলে দেবে। আমি আছি আদর্শ বাবু। এ কি আপনি? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনার পরিচয়? পরিচয় পরে নেবেন। আপনি 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 আমার স্ত্রীর সন্ধান দিতে পারবেন? নিশ্চয়ই পারবো। কোথায় কোথায় আছে বলুন আমার স্ত্রী, বলুন। আপনি আপনি চুপ করে থাকবেন না। এখনই এত ব্যস্ত হবেন না। আমি আপনাকে ঠিক সময়ে আপনার স্ত্রীর কাছে নিয়ে যাব, কিন্তু তার আগে একটা কথা আছে। বলুন। আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না, বরং আমি যা প্রশ্ন করব তার যথাযথ উত্তর দেবেন। কি রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। তাহলে চলুন আমার সঙ্গে। চলুন। আসুন। চোখের জল ফেলিস না, বিশ্বাস কর মা। তোর জীবনটা যে এমনি ভাবে ব্যর্থতায় মরে যাবে আমি কোনোদিন ভাবতে পারি। পরাজয় আমার জীবনে কি শোচনীয় পরাজয়। একই মাস্টার বাবু, আর আপনি এই অসুস্থ শরীর নিয়েই আবার উঠে এসেছেন। আমি তার বিছানায় শুয়ে থাকতে পারছি না। একটা যন্ত্রণা বুকটাকে কত বিক্ষত করে দিচ্ছে। আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? না না, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি আপনি শান্ত আমি কি করে শান্ত হয়ে? আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি আমার সেই হতভাগিনী মেয়েটা দিন রাত চোখের জলে বুড়ো বাটা। তুমি বলো তুমি বলো রহিম, এরপরে কি আমি শান্ত হতে পারি? এরপরে কি আমি শান্ত হতে পারি? একই মাস্টার বাবু, আপনার মুখ দিয়ে রক্ত পড়ছে। রক্ত দৌড়বে মনে। আমি তো মেয়ের বাবা। না আর কোনো কথা নয় মাস্টার, আর কোনো কথা নয় মাস্টার বাবু। আপনি আপনি একটু শান্ত হন। আমি এখনই ডাক্তার ডাকতে যাচ্ছি। তাতে কোনো লাভ হবে না। আর আমাকে ধরে রাখতে পারবে না। আমাকে না ধরে রাখতে পারবে না। আমাকে তুমি আর ধরে রাখতে পারবে না। বেলা শেষের গান আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। বেলা শেষের গান আমি শুনতে পাচ্ছি। এবার আজকে আমাকে যেতেই হবে। এবার আমাকে যেতে হবে। মাস্টার বাবু, কেঁদো না কেঁদো না কেঁদো না, আবার আমি তোমাদের মাঝে ফিরে আসবো। এই জন্মে আমার অনেক স্বাদ
অপূর্ণ রয়ে গেল। পরজন্মের শেষ রাত আমি পূরণ করবো। পরজন্মে আমি চাই সেই সাধপুর। মাস্টার বাবু, আমার দেশের মাটিকে আমি মায়ের মতো ভালোবাসি। মাস্টার বাবু, আমার দেশের মাটিকে রহিম, আয় না, আমার দেশের মাটিকে আমার এই দেশের মাটিকে মায়ের মতো ভালোবাসি। আমি খুব ভালোবাসি। আমাকে তুমি আমার মাটি মায়ের রহিম, আমি 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 কষ্ট শুনতে পাচ্ছি, আমি কষ্ট শুনতে পাচ্ছি, ওপারের ডাক ডাক আমি শুনতে পাচ্ছি, ওই খেয়াল শিখেছে। আমি 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 শুধু তীরে এসে দাঁড়িয়েছি। জানো তুমি রহিম, আমার মাটি মায়ের কোলে শুয়ে আমি না আমি মাটি, তোরা আমার আমার মাটি মায়ের কোলে একটু শুয়ে দাও না রহিম। মাস্টার বাবু, আসুন আসুন মাস্টার বাবু, আপনি আপনি আসুন এখানে এখানে আপনি বসুন মাস্টার বাবু। আমাকে আমাকে একটু মাটি মায়ের কোলে শুয়ে দাও। আসুন মাস্টার বাবু, আমি আসুন একটু শান্তিতে মরতে চাই। মাস্টার বাবু, মাস্টার বাবু। আজ আমার বারবার মনে পড়ছে বারবার মনে পড়ছে বিদ্রোহী কবি নজরুলের সেই কবিতার লাইন দুটো। সেই বিদ্রোহী কবি নজরুলের কবিতার সেই লাইন দুটো। একই বৃন্তে দুটি কুসুম, মাস্টার বাবু, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তার মাস্টার বাবু, মাস্টার বাবু, মাস্টার বাবু গো, আপনি 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 আমাকে ছেড়ে যেও না মাস্টার বাবু। ও আমি জি, ও আমার দেশের মাটি আর দেশের মাটি তোমার তোমার কাছে মাস্টার বাবু। বাবা, আমার ভুল আমি বুঝতে পেরেছি বাবা। সত্যের পথে যে শান্তি আছে আর অন্য কিছুতে নেই বাবা। এ কি এ বাবা এভাবে মাটিতে শুয়ে আছে কেন রহিম ভাই? তুমি তুমি অনেক দেরি করে এলে অয়ন ভাই। আর একটু যদি আগে আসতে মাস্টার বাবুর সঙ্গে তোমার শেষ দেখাটা তো অয়ন ভাই। তোর মানে বাবা বাবা নেই। বাবা 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 তুমি আমার উপরে রাগ করে চলে গেলে বাবা। কিন্তু তোমার শিক্ষা আমাকে অমানুষ বিশ্বাস করো। আমি খারাপ হইনি বাবা, আমি খারাপ হইনি।
বলবে না, বলবে না। মাস্টার বাবু চিরদিনের তারে আমাদের ছেড়ে চলে গেছে। কোথায় কোথায় অমলান? আমি তাকে বিশ্বাস করেছিলাম, সে আমার ওই বিশ্বাসের সুযোগ নিয়ে সে কি আমাকে পথে বসাতে চায়? ভেবেছে আমার সঙ্গে প্রতারণা করে সে সুখে থাকবে, কিন্তু না, আমি তাকে সুখে থাকতে দেব না। কি ব্যাপার জামাই বাবু, আপনাকে আজ এত অস্থির দেখাচ্ছে কেন? টাকা তুমিই জানো। আমি জানি। টাকাগুলো কোথায়? টাকা? কি বলছেন আপনি? আরে কিসের টাকা? একেবারে আকাশ থেকে পড়লে বুঝি? আরে কি ব্যাপার বলুন তো জামাই বাবু? আমার সিন্ধুকে 5 লাখ টাকা ছিল, সিন্ধুকের চাবি ঠিকই আছে, অথচ টাকা নেই। স্ট্রেঞ্জ, একেবারে আমি অবিশ্বাস করি। থামো, শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না। বাড়িতে তুমি ছাড়া আর তো কেউ নেই, টাকাগুলো তুমি নিয়েছো। কি বলবো জামাই বাবু, আপনি আমার গুরুজন, নইলে আপনাকে। চুপ, আমি তোমার কোনো কথা শুনতে চাইনি। যদি ভালো চাও টাকাগুলো ফিরিয়ে দাও। দিয়ে দেব? এত মেহনত করলাম, সেসব বিফলেই যাবে। তার মানে টাকা আপনি পাবেন না। মোদ্দা কথা, আমার টাকার খুবই প্রয়োজন, তাই আমি নিয়েছি। স্কাউটলেট, আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। বাড়ি থেকে বের করে দেবে? এই বাড়িটা কার? আমার বাড়ি। আপনার বাড়ি? আপনার বোধহয় মনে নেই জামাই বাবু, আপনার এই স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আপনি আমার নামে লিখে দিয়েছেন। মিথ্যে কথা, আমি তো জ্ঞানেতে কোনো দানপত্র করিনি। না না, আপনি করবেন কেন? আমি কৌশলে না আপনাকে দিয়ে করে নিয়েছি। সাহেব, ভবিষ্যতে এই বাড়ির মালিক আমি, তাই আমি আপনাকে আদেশ করছি, আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এত দূর রোমাঞ্চক শট জালিয়ান, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। আর পুলিশের কাছে যাব, তোমার সব খবর আমি বলে দেব। তাতে কোনো লাভ হবে না জামাই বাবু। আমি না শুধু চুরির উপরে বাটপাড়ি করেছি, কিন্তু আপনি সম্পত্তি লোভে আপনার দাদাকে না পাগল করেছে। শুধু তাই নয়, ওই সাজনের অ্যাক্সিডেন্টে আপনার বৌদিকে খুন করেছে। তাই বুঝতে পারছেন, পুলিশের কাছে গেলে আইনের হাত থেকে আপনিও রেহাই পাবেন না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমাকে না। পরিতোষ মজুমদার এত পরাজয় হজম করতে পারবে না। আমি তোমাকে
আর এক পা এগোবার চেষ্টা করবে না। তাহলে আমি তোমাকে না এই পিস্তলের গুলিতে না পিস্তলের ভয়ে তুই পিছিয়ে গেলেও আমি পিছিয়ে যাব না পরিতোষ। দাদা তুমি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিস, কিন্তু ঈশ্বরের দয়ায় আজও আমি বেঁচে আছি। আমি ভুল করেছি দাদা, তোমার প্রতি আমি চরম ভুল করেছি। আমাকে ক্ষমা করো দাদা, আমাকে ক্ষমা করো। তুই ভালো হয়ে গেছিস দাদা। হ্যাঁ রে শয়তান, তুই আমাকে অনেক যন্ত্রণা দিয়েছিস। আমার সুখের সংসারে তুই ধূমকেতুর মতো আবির্ভাব হয়ে আমাদের সুখের সংসারটা ধ্বংস করে দিয়েছিস। কিন্তু আর নয়, আজ তোর জীবনের শেষ দিন। সে সুযোগ আর তুই পাবি না রে পুরো ভাম। দাদা আমার শেষ ইচ্ছা পূরণ হলো না রে ভাই। আমি তোর কাছে একটা অনুরোধ ভাই, ওই শয়তানকে তুই ক্ষমা করিস। ওই শয়তানকে তুই ক্ষমা করিস না, তুই ক্ষমা করিস। আরেকটা অনুরোধ, আর একটা অনুরোধ ভাই। বলো দাদা। বৌমাকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসিস ভাই। মেয়েটা সত্যি ভালো, মেয়েটা খুব সত্যি খুব ভালো। আমি আর দাঁড়াতেই পাচ্ছি না। তুই আমাকে ছেড়ে দে ভাই, তুই আমাকে ছেড়ে দে। আমি ওই মন্দিরের চাতালে গিয়ে আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব। আমি আসি দাদা দাদা দাদা। রাস্তাকে আগে পাচার করে দিতে হবে, তারপর হ্যান্ডস আপ অম্লান চৌধুরী, Wait. আন্ডার অ্যারেস্ট। কে আপনি? বন্দর এলাকায় চোরা কারবারের আমার আসল পরিচয়টা তুমি জানো না, কিন্তু আমার আসল পরিচয়টা তুমি কি জানো? আসল পরিচয়? হ্যাঁ, আসল পরিচয়। আমি হলাম আইবি অফিসার অরুণ মল্লিক। আইবি অফিসার? ইয়েস, ইন্সপেক্টর। অ্যারেস্ট। ডাকাতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এন্টার করা হবে। গোয়েন্দার বিভাগ দীর্ঘদিন ধরে আমার খোঁজ করছিল। এতদিন ছাড়া মল্লিক ছাড়া আপনার নাগাল পাওয়া গেছে। চলুন এবারে লপাটে চলুন। কোলে এসে ছুরি ডুবে গেল। অরুণ মল্লিক যদি ছাড়া পাই তোমাকে আমি ছাড়বো না। জেল থেকে ছাড়া পেলে তবে তো। হাবিলদার, ওকে নিয়ে যাও। পরিতোষ বাবু, আপনিও আমার সঙ্গে একবার থানায় আসুন। ওখানে আদর্শ বাবুর সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। চলুন আমার সাথে।
মল্লিকা, এই মল্লিকা, মল্লিকা, এই মল্লিকা। কি হয়েছে দাদা? এত চিৎকার করছো কেন? হ্যাঁ রে, তুই কি বলতো? আমি তোকে এত করে বলে গেলাম সেজে গুজে রেডি হয়ে থাকবি, আর তুই কি না? সেজে গুজে কি আর হবে দাদা? পাগলি বোনটি আমার, আজ যে আবার নতুন করে তোকে শ্বশুরবাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি? কি রে, শ্বশুরবাড়ির নাম শুনে কোথায় মনের আনন্দে হাসবি তা নয় কি না? মুখটা গোমড়া করে আছিস। না না, এ তো মোটেই ভালো লক্ষণ নয়। দাদা বুঝেছি রে বোন, বুঝেছি। তোর এই দাদাকে চেয়ে থাকতে তোর খুব কষ্ট হবে, তাই না? কিন্তু বোন, স্বামীর ঘরে তোকে তো যেতেই হবে। তাছাড়া রোজ আমি একবার করে গিয়ে তোর খোঁজ নিয়ে আসবো। আর ভাই ফোঁটার দিনে তুই আমার কপালে ফোঁটা দিয়ে বলবি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। দাদা তুমি? না না, আর মোটে দেরি করিস না, ওরা এসে পড়লো বলে। ওরা কারা? আরে তোর স্বামী আর শ্বশুরকে নিয়ে এক্ষুনি অরুণবাবু এসে বললো বলে। আর ওরা তো কি এই অবস্থা দেখলে আমাকে কি ভাববে বলতো? কত বড় বাড়ির বউ তুই, আমাকে হয়তো দোষারোপ করবে, হয়তো ভাববে গরিব দাদা বললে আমি তোকে অযত্নে রেখেছি। না দাদা না, আমি আর শ্বশুর বাড়ি যেতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আজ তোর কি হয়েছে বলতো? আজকের এই আনন্দের দিনে তুই কি না এসে পড়লে মনে হচ্ছে পুরো নিশ্চয় এসে গেছে। আমি যাই, তুই রেডি হয়ে নে, রেডি হয়ে নে, যাই। দাদা দাদা, এই পাগল মানুষটাকে আমি কেমন করে বোঝাবো? আমার এই পাপ দেহ নিয়ে আমি ওই মন্দিরের সংসারে প্রবেশ করতে পারবো না। ও ঠাকুর, তুমি যদি দয়া করলে। না না, আমি আর জীবনের প্রতি লোভ করবো না। স্বামী আমার আরাধ্য দেবতা, তার সঙ্গে আমি আর প্রতারণা করতে পারবো না। তাই তাই তার আসার আগে আমি এই বিষকে, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবো। আমি কি তোমার নয়? আমি এসে গেছি মল্লিকা, আমি তোমাকে বাড়ি ফিরে নিয়ে যেতে এসেছি মল্লিকা। শুধু আদর্শ নয় বৌমা, আমিও এসেছি। বাড়ি চলো, তোমার ঘর, তোমার সংসার। আমার সংসার? হ্যাঁ মল্লিকা, তোমার সংসারে তুমি বিরাজ করবে। আজ আবার আমার নতুন করে বাঁচতে ইচ্ছা করছে। আমি যে শেষ হয়ে গেছি গো। কি হয়েছে, কি হয়েছে মল্লিকা? তুমি এভাবে কথা বলছো কেন? কি তোমার পা টলছে কেন? তুমি কি অসুস্থ? না না, আমার মতো পাপিয়সীকে তুমি স্পর্শ করো না। কি বলছো, কি বলছো মল্লিকা? ঠিকই বলছি গো। ওই শয়তান অমলান চৌধুরীর কামনার আগুনে আমার এই দেহটা যে কত বিক্ষত হয়ে গেছে গো। তাই তো তোমার সেবা করার অধিকার আমার আর নেই গো। যন্ত্রণা, মল্লিকা, এই যন্ত্রণা থেকে অধ্যায় পেতে আমি যে বিষ খেয়েছি। না না মল্লিকা, না। তুই তুমি কি করলে মল্লিকা? তুই কি করলি রে হতভাগে? আমি তোকে নতুন করে শ্বশুর বাড়ি পাঠাবো বলে তোর জন্য লাল বেনারসি শাড়ি কিনে এনেছিলাম।
আমার সেই চোখের স্বপ্ন ভেঙে তুই চুরমার করে দিলি। করো না গো দাদা, আমার জন্য কেউ দুঃখ করো না। দীপক, আর এক মুহূর্ত দেরি নয়, এক্ষুনি মল্লিকা দেবীকে নিয়ে হাসপাতালে চলো। না, আমাকে তোমরা আর কোথাও নিয়ে যেও না গো। মৃত্যুর সময় আমি যে আমার স্বামীকে চোখের সামনে দেখতে পাচ্ছি। তুমি তুমি একটু বেঁচে এসো। এটাই তো আমার জীবনের বড় সুখ আদর্শ। এ ভুল কেন করলে মল্লিকা? ভালোবাসা তো কাজের পাত্র না। শয়তান জোর করে তোমাকে অপবিত্র করলেও তোমার